আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026-27 ব্যাচ। আজকে আমরা দেখতে দেখতে পরিণতির 3 নম্বর ক্লাসে হাজির হলাম। আজকে আমরা আরেকটি অধ্যায় সম্পর্কে জানবো আজকের এই ক্লাসে। এই অধ্যায় থেকেও আমাদের প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসে এবং এই অধ্যায় থেকে তুমি কনফার্ম একটা সৃজনশীল পাবা। সো এই জন্য আর কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি আমরা শুরু করছি। আজকে আমাদের চলে এসেছি 3 নম্বর ক্লাসে। সো আমাদের আজকের বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়, মূল্যবোধ, আদর্শ এবং স্বাধীনতা ও সাম্য। এই তিনটা বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। সো 1 নম্বর যে বিষয়টা আমাদেরকে জানা দরকার, যেখান থেকে আমাদের এমসিকিউ আসে এবং ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন আসে, সেই টপিকটা জানবো। সো মূল্যবোধ। মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভ্যালু, অর্থাৎ ভ্যালু। আমরা যে বলি না ভ্যালুস মানে হচ্ছে গুরুত্ব, ঠিক আছে, ভ্যালু। দেন ভ্যালু শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ব্যারিস থেকে, ভ্যালেরি থেকে এসেছে। দেন ভ্যালু শব্দের আবিধাবিক অর্থ হচ্ছে তুলনামূলক অর্থ বা মূল্য, তুলনামূলক অর্থ বা মূল্য। দেন মূল্যবোধ সামাজিক রীতিনীতি ও বিধিনিষেধের সমষ্টি। অর্থাৎ মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধ হচ্ছে একটা সমাজে যত ধরনের বিধিবিধান থাকে বা বিধি থাকে বা রীতিনীতি থাকে, এই সব কিছুর একটা সমষ্টিকে বলা হয় মূল্যবোধ। আশা করি বুঝতে পারছো। তাহলে মূল্যবোধ ব্যাপারটা কি? সমাজের যত রীতিনীতি আছে এবং বিধিনিষেধ আছে, এই সবগুলোর সমষ্টিকে বলা হয় মূল্যবোধ। দেন মূল্যবোধ ব্যক্তিকে সুন্দরের দিকে বা সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়ার অধিকারী করে তোলে। অর্থাৎ একজন মূল্যবোধ ব্যক্তি সম্পন্ন মানুষ সবসময় সুন্দরের দিকে আকৃষ্ট হয়। সে চায় যে সমাজ কিভাবে উন্নয়ন করবে, সমাজের মানুষ কিভাবে ভালো থাকবে, এই জিনিসগুলো হচ্ছে সে সবসময় লক্ষ্য করে। বুঝছো? তারপর এটি সমাজ ও সংস্কৃতির ধারক। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে সমাজ অথবা সংস্কৃতির ধারক কোনটি, আমরা বলবো মূল্যবোধ। দেন সমাজ বিজ্ঞানী আছেন একজন, যার নাম এম.আর. উইলিয়াম। তিনি বলেন মূল্যবোধ মানুষের ইচ্ছা শক্তির একটি প্রধান মানদণ্ড। অর্থাৎ মূল্যবোধ হচ্ছে একটা মানুষ, সেই মানুষের প্রধান মানদণ্ড, যার আদর্শে মানুষের আচার আচরণ রীতিনীতি নিয়ন্ত্রিত হয়। এর মানদণ্ড দ্বারা সমাজে মানুষের ভালো মন্দ বিচার করা হয়। মূল্যবোধ হলো সমাজ ও মানুষের মৌলিক বিশ্বাস, যা মানুষের রীতিনীতি এই সিদ্ধান্তের মানদণ্ডকে এবং যা মানুষের ভালো মন্দ ন্যায় অন্যায় বিবেচনা করতে সাহায্য করে। বুঝতে পারছো? তাহলে মূল্যবোধটা কাকে বলে? খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে মূল্যবোধ হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে মানুষ তোমাকে ভালো মনে করবে। কিভাবে ভালো মনে করবে? এখন তুমি যদি সমাজে ভালো কিছু প্রতিষ্ঠা করতে চাও, সমাজে যাতে কোনো নিরাপত্তা হানি না ঘটে, সমাজে যাতে সবাই ভালোভাবে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই জিনিসগুলো যে হচ্ছে সুন্দরভাবে নিপণ করবে অথবা যে হচ্ছে গড়ে তুলবে, সেই জিনিসগুলোই সমষ্টি হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে? এরপর আমরা হচ্ছে মূল্যবোধ বিকাশের কিছু ভিত্তি আছে। তো মূল্যবোধ বিকাশের কিছু ভিত্তির মধ্যে 1 নাম্বার ব্যক্তির নৈতিক এবং আধ্যাত্মিক চেতনা আছে। দেন পারিবারিক ঐতিহ্য এবং নীতি নৈতিকতা আছে। ধর্ম বিশ্বাস, ধর্ম ও শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা, সমাজ ব্যবস্থা ও সরকারের এবং বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি। এই ব্যাপারগুলোই হচ্ছে মূল্যবোধ বিকাশের ভিত্তিসমূহ। অর্থাৎ কেউ যদি তার মূল্যবোধকে বৃদ্ধি করতে চায়, তাহলে তাকে প্রথমেই তার ব্যক্তির নৈতিক এবং আধ্যাত্মিক যে চেতনা আছে সেটাকে বিপ্লব ঘটাইতে হবে। 2 নাম্বার কি? পারিবারিক ঐতিহ্য এবং রীতি নৈতিকতা মেনে চলতে হবে, ধর্ম বিশ্বাসটা ঠিক রাখতে হবে। ঠিক আছে? এরপরে মূল্যবোধের কিছু বৈশিষ্ট্য আছে। তো 1 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি মূল্যবোধ সামাজিক বৈশিষ্ট্য যুক্ত, নিয়ন্ত্রিত ও আদর্শের প্রকাশ। তারপরে এই বৈশিষ্ট্যগুলো তোমার অবশ্যই মাথায় রাখা উচিত, কারণ তুমি যদি মূল্যবোধ সম্পর্কে ভালো কিছু জানতে চাও বা মূল্যবোধের থেকে প্রশ্ন আসলে বেশি নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই এইখানে যে 10টা টপিকের পয়েন্ট আছে, এই 10টা মাথায় রাখতে হবে। কারণ এখান থেকে যে সৃজনশীলটা আসবে এটা হচ্ছে সৃজনশীলের গ নাম্বারে থাকবে এবং অবশ্যই 6টা পয়েন্ট লিখতে হবে পাশে ব্যাখ্যা সহকারে, যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। দেন মূল্যবোধের কিছু উপাদান আছে, যেমন শুভবোধ, শীতল। সো এই মূল্যবোধের যে উপাদানগুলো আছে এটাও সৃজনশীলের গড় জন্য ইম্পর্টেন্ট। এরপর মূল্যবোধের প্রকারভেদ, অনেকগুলো প্রকারভেদ আছে এবং মূল্যবোধের গুরুত্ব, এটা হচ্ছে ঘ নাম্বারে আসতে পারে। কয় নাম্বার আসতে পারে? ঘ। মূল্যবোধের গুরুত্বটা হচ্ছে ঘ নাম্বারে আসতে পারে। এরপর আমরা আইনের দিকে চলে যাব। আইনটা আসলে কি? দেখো, অ্যারিস্টটলের মতে আইন হলো আবেগবিহীন মুক্তি। আইন হচ্ছে আবেগবিহীন মুক্তি, উক্তিটি কার? অ্যারিস্টটলের মতে।
এছাড়াও ইংরেজ একজন আইনবিদ আছেন, তার নাম হচ্ছে জন অস্টিন। এর মতে আইন হচ্ছে কোনো ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক নিম্নতর রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি প্রদত্ত আদর্শ বলে। এটাও সত্য কথা বলছে উনি, কেন জানি খুব সুন্দর করে এই সত্য কথাটা বইলা দিছে যে আসলে এটা সত্য কথা। উনি যেটা বললো সেটা হচ্ছে যে এখন বড় লোকরা যেই নিয়ম বানায় গরিবদের সেই নিয়ম বাধ্য করতে মানে মাইনা নিতে হয়, আর কিছু করার থাকে না। এই কথাটা তিনি বোঝাইছে যে এখন আইন মানেই হচ্ছে বড় লোকরা যা মন চায় তাই বানাবে, সেটাই হচ্ছে আইন, আর যার মাধ্যমে গরিবের ক্ষতি হবে সেই জিনিসটা হচ্ছে আইন। বুঝছো, এই জিনিসটা তিনি বলছে। এছাড়া আমরা যদি আইন থেকে কি কোশ্চেন আসে, আইন একটি ফার্সি শব্দ আসতে পারে। আইন শব্দের অর্থ হচ্ছে নিয়ম কানুন বা বিধি। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। দেন ল শব্দটি টিউটনিক শব্দ ল্যাক থেকে এসেছে। তাহলে ল শব্দটি এসেছে ল্যাক থেকে, এবং ল্যাক শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয়। সাধারণত আইন বলতে কতগুলো বিধিগত নিয়ম কানুনকে বোঝায় যা সকলকে সমাজে মানতে সাহায্য করে। এরপর কিছু লেখক বা কিছু সমাজবিজ্ঞানী আছেন, তারা এই কথা বলেছেন। দেন আইনের কিছু বৈশিষ্ট্য আছে, সো আইনের এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা, এখানে দেওয়া আছে, মনে মুখস্থ করে ফেলবা। দেন আইন অমান্য করার কারণ কি, একটা মানুষ কেন আইন অমান্য করে, এখানে কিছু পয়েন্ট লেখা আছে, আমি যখন পিডিএফটা দিব তখন পড়ে সুন্দর করে বুঝতে পারবা। দেন আইন মানার কিছু সুফল আছে, অর্থাৎ কেউ যদি আইন মানে তাহলে তার এই সুফলগুলো পাওয়া যাবে, অর্থাৎ এই 10টা সুফল সে পাবে যদি সে কি করে, আইনটা পালন করে বা আইনটা সে মানে। ঠিক আছে, আর যদি না মানে তাহলে তার কিছু করার নাই, তাই না? তারপর আর হচ্ছে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন, তার নাম হচ্ছে লর্ড ব্রাইস। তিনি হচ্ছে বলেন যে আইন মান্য করার 5টি কারণ উল্লেখ করেছেন তিনি। এই 5টার কারণে হচ্ছে মানুষ আইন মানবে। 1 নম্বর হচ্ছে নিশ্চিন্নতা, দেন হচ্ছে তোমার শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তির ভয় এবং সুবিবেচনা। এই 5টা জিনিস যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে আইনটা মানবে, নাহলে মানবে না। এবং আইনের কিছু প্রকারভেদ আছে। আইনকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। সো একটা হচ্ছে অধ্যাপক ম্যাকাইবারের মতে, আমরা যদি আইনের শ্রেণীবিভাগ দেখি 2 ভাগে, একটা হচ্ছে জাতীয় আইন আর একটা হচ্ছে আন্তর্জাতিক আইন। সো এই জাতীয় আইন 2 প্রকার, সাংবিধানিক আইন এবং সাধারণ আইন। সো এই সাধারণ আইন হচ্ছে আবার তোমার 2 প্রকার, সরকারি ব্যক্তিগত। সো এই যে সরকারি যে আইনটা আছে সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এবং প্রশাসনিক আইন 2টা, আর আন্তর্জাতিক সরকারি এবং ব্যক্তিগত বা বেসরকারি। বুঝছো? দেন অধ্যাপক হল্যান্ড সহ আইনের শ্রেণীবিভাগ, অর্থাৎ অধ্যাপক হল্যান্ড আবার কিছু আইনের শ্রেণীবিভাগ দিচ্ছেন। তিনি বলেন আইন প্রধানত 2 প্রকারই, 1 নম্বর জাতীয় আর আন্তর্জাতিক, যার মধ্যে শুধুমাত্র জাতীয় আইনটা 3 প্রকার, এটার মধ্যে আছে সরকারি, আর ব্যক্তিগতর মধ্যে সরকারিটা 3 প্রকার। ঠিক আছে, আর আরেকটা আছে সেটা হচ্ছে আধুনিক আইন। সো এই আধুনিক আইনের বিন্যাসটা আমরা এখানে লিখে রাখছি, সো এটা তুমি দেখতে পারো, আশা করছি তুমি বুঝতে পারবা। সো এই ছিল আজকের আমাদের ক্লাস। এরপরে ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। সো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা তোমরা ভালো করে লিখে রাখবে, এই প্রশ্নগুলো, যাতে তুমি ভালো করে উত্তর দিতে পারো। এছাড়া আমরা যখন সৃজনশীল ক্লাস করাবো, এমসিকিউ ক্লাস করাবো, তখন তোমাদের সমস্যাগুলো আরও দূর হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।